শিক্ষা ব্যবস্থা নিয়ে আমরা যে কথাই বলি না কেন, প্রথমে প্রশ্ন আসে এর যে খরচ কত হবে। তো জাতীয় আয়ের কত টাকা আমরা শিক্ষায় ব্যয় করি, এটা একটা খবর দেয় আমাদের, এটাকে আমরা কি পরিমাণ গুরুত্ব দিচ্ছি। আমরা একাধিক সূত্রেই জেনেছি আমাদের দেশে যে গুরুত্ব দেওয়া হয় সেটা সমগ্র জনগণকে শিক্ষিত করার জন্য যথেষ্ট নয়। তাহলে এটা কি করতে হবে? শিক্ষার ব্যয় বৃদ্ধি যদি করেন তখন আরেকটা সমালোচনা আসে, শুনলাম যে টাকা ব্যয় বাড়ালে কি হবে, শুধু তাতে অবকাঠামো নির্মাণ করে, শুধু দালান কোঠা নির্মাণ করে, এটা তো শিক্ষক বা ছাত্রদের কোনো উপকারে আসে না। সেটাও পুরোপুরি সত্য নয়, কারণ অবকাঠামো নির্মাণের জন্য একটা খরচ আছে, অন্যান্য ব্যয়ের জন্য খরচ আছে। আপনি যখন টাকা বরাদ্দ বাড়াতে বলবেন, এই যে আমাদের আগে অধ্যাপক মামুন বলছিলেন আমি ঢোকার সময় যে ভিয়েতনাম কত খরচ করে, বাংলাদেশ কত খরচ করে, সত্যি বলতে গেলে ভিয়েতনাম যা খরচ করে সেটা এমনকি উল্লেখযোগ্য। শিক্ষা ব্যবস্থায় জাতিসংঘ আজ থেকে 55 বছর আগে একটা সাধারণ নির্দেশিকা দিয়েছিল, যদি তথাকথিত নিরক্ষরতা দূর করতে চান, সবাইকে অক্ষর জ্ঞান দিতে চান, তাহলে জাতীয় আয়ের কমপক্ষে শতকরা 6 ভাগ খরচ করতে হবে। পৃথিবীর আরো বহু দেশ আছে যারা শতকরা 10 ভাগ 12 ভাগও খরচ করে প্রয়োজন অনুসারে। তাতে শিক্ষা সম্পর্কে আমরা কত গুরুত্ব দিচ্ছি এটা বোঝা যায়। এতেই কথা শেষ নয়, এর কত অংশ আমরা কি কাজে ব্যয় করবো সেটা তো ভাগ করা থাকে, তাই না? এখন দ্বিতীয় কথা হলো, সকলেই মুখে বলে এখন একবিংশ শতাব্দীর 25 বছর পার হতে চলেছে, তা আমরা এখন যদি বলি শিক্ষা একটি অধিকার, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের যে প্রস্তাবনা পত্র তাতেও বলেছে শিক্ষাকে মৌলিক অধিকার হিসেবে সংবিধানে স্বীকৃতি দিতে হবে। এর মধ্যে অনেক অস্পষ্টতা আছে। আমাদের বর্তমান সংবিধানে শিক্ষা মৌলিক অধিকার হিসেবে স্বীকৃত নয়। এটা আছে রাষ্ট্র পরিচালনার মূলনীতি বলে যে ভাগ আছে, যেটা নিয়ে মামলা করা যাবে না বা আদায়ের দাবি করা যাবে না, সেটা ইংরেজিতে বলে পায়াস উইশ মূলনীতি নামে। আমরা ইচ্ছা প্রকাশ করছি শিক্ষা একটা অধিকার হওয়া উচিত, কিন্তু শিক্ষা অধিকার হিসেবে স্বীকৃতি বহু আগে পেয়েছে আন্তর্জাতিক আইনে। জাতিসংঘের যে সার্বজনীন মানবাধিকারের ঘোষণা 1948, তাতে তার ওই রকম পায়াস উইশ হিসেবে আছে। সেটাকে আইনে পরিণত করা হয়েছে আরো 18 বছর পরে 1966 সালে আরেক ধরনের চুক্তিপত্রের মাধ্যমে। যে সমস্ত দেশ ওই চুক্তিপত্র মেনে চলবে বলে স্বাক্ষর করবে, তারা তাদের দেশের আদালতে কিন্তু এটা নির্ণয়যোগ্য, প্রণয়নযোগ্য অধিকার হিসেবে স্বীকৃতি পাবে। জাতিসংঘের যে দুটি দলিল 1966 সনে চুক্তিপত্র হিসেবে পাশ হয়েছে, এগুলো আন্তর্জাতিক চুক্তিপত্র। একটা হচ্ছে নাগরিক অধিকার বিষয়ক, আর একটা হচ্ছে অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অধিকার বিষয়ক। এই দ্বিতীয়টাতেই শিক্ষা অধিকার হিসেবে স্বীকৃত, কিন্তু সেখানে অনেক প্রশ্ন খোলা আছে। শিক্ষা অধিকার বলে আপনাদের বলে যে আমি 3য় শ্রেণী পর্যন্ত আপনাকে পড়াবো এবং তার জন্য আপনার পয়সা দেব, তাহলে আপনি বলবেন না 3য় শ্রেণী যথেষ্ট নয়। আচ্ছা 5ম শ্রেণী ঠিক হবে, 4র্থ শ্রেণী ঠিক হবে? তাহলে কতটুকু শিক্ষা না হলে একজন মানুষকে ন্যূনতম শিক্ষিত হয়েছে বলা যাবে না? সেটার মাপকাঠি কি? তিনি যখন কর্মক্ষেত্রে প্রবেশ করবেন, সেই কাজে লাগবে কিনা এই শিক্ষা, সেই দিক থেকে আমরা জানবো কিভাবে? আমরা জানবো একটা যুক্তি থেকে, আমাদের মানব প্রকৃতি সম্পর্কে, মানে ইতিহাস থেকে আমরা যে শিক্ষা আহরণ করেছি তা থেকে মানুষ কত বছর বাঁচে, তার জীবনে কর্মজীবন কত বছর হয়, এবং কর্মজীবনের জন্য প্রস্তুতিমূলক শিক্ষা কত বছর নিতে হবে, কমপক্ষে কত না নিলে তাকে কোনো কাজের যোগ্য বলা যাবে না। এটা কিন্তু চিরকাল একরকম নাই। আধুনিক কালে বিজ্ঞান, যন্ত্র এবং কৌশলের যে উন্নতি হয়েছে, সেটা বুঝে কাজ যদি কাউকে করতে হয়, যেমন আপনাকে গাড়ি চালাতে হলে এক ধরনের বিদ্যা লাগে, বিমান চালাতে হলে আরেক ধরনের বিদ্যা লাগবে, বিমান বানাতে হলে আরেক ধরনের বিদ্যা লাগবে, আপনার দালানে জোয়ালের কাজ করতে এক ধরনের বিদ্যা লাগবে, ইঞ্জিনিয়ার হিসেবে তার পরিকল্পনা করতে এক ধরনের লাগবে। সেই জন্য বলছি আধুনিক পৃথিবীতে গড় পড়তে কতটুকু না পড়লে একজন মানুষকে ন্যূনতম শিক্ষা জীবন শেষ করেছে বলা যাবে না, সেটুকুই অধিকার হওয়া উচিত। কিন্তু সেটা অভিজ্ঞতা বলে কমপক্ষে 12 বছর স্কুলে যাওয়াটাই ন্যূনতম শিক্ষার মাপকাঠি পৃথিবীর সব দেশে। সেটা কোনো কোনো দেশে বলেছে বাধ্যতামূলক, মানে করতেই হবে, না করলে আপনাকে উল্টো শাস্তি দেওয়া হবে। যে মা বাপ ছেলে মেয়েকে স্কুলে পাঠাচ্ছে না তাকে শাস্তি দেওয়া হবে, এর মানে হচ্ছে আবশ্যক, এর মানে হচ্ছে কম্পালসারি। কিন্তু শিক্ষা দিতে পারছেন না যেহেতু আপনার টাকা পয়সা নাই, সেই জন্য শিক্ষা যে নিতে যাবে তার শিক্ষার কোনো খরচ মা বাবাকে বহন করতে হবে না, এটা সমাজে বহন করবে। সমাজের প্রতিনিধি হিসেবে আমরা বলি রাষ্ট্রই গ্রহণ করবে, কারণ সমাজের দেওয়া যে কর এবং খাজনা তা দিয়ে তো রাষ্ট্র চলে। সুতরাং ব্যয়টা সমাজের।
জাফরুল্লাহ চৌধুরীর গণস্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের সাথে একটা মেডিকেল কলেজ আছে, ওটাতে তারা লিখছে সমাজ ভিত্তিক মেডিকেল কলেজ। কথাটা হয়তো আমরা গড়পড়তে উড়িয়ে দেই, সমস্ত শিক্ষাই তো সমাজ ভিত্তিক, মানে শিক্ষার ব্যয়টা সমাজে বহন করে। কিন্তু সেই ব্যয়টা যদি আপনি সামরিক খাতে নিয়ে যান বা আমলার খাতে নিয়ে যান, শিক্ষাকে বঞ্চিত করা হচ্ছে। এখানে কিন্তু এক ধরনের অন্যায় হচ্ছে। আমি বৈষম্যের কথা বলবো না, একজনের টাকা দিয়ে আমি আরেকজনকে শিক্ষিত করছি, কারণ শিক্ষা তো সবার জন্যই সমান হওয়া উচিত। যেটাকে আমরা বর্তমান যুগের গণতন্ত্র অথবা প্রজাতন্ত্র বলছি, সেখানে এইটাই তো মূলনীতি। সেই জন্য আমাদের আরেকটা জিনিস নির্ণয় করতে হবে, শিক্ষা যদি একটা অধিকার হয়, কত বছরের শিক্ষাকে আমরা অধিকার বলে গণ্য করব, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো সেই হিসাবে যদি মনে করি, প্রাথমিক শিক্ষা আমাদের দেশে যেটা বলে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক, এই পর্যন্ত শিক্ষাই 12 বছরের স্কুল শিক্ষা, অথবা ছেলেমেয়ের বয়স 18 হওয়া পর্যন্ত, কিংবা 6 বছর বয়স থেকে স্কুলে যাওয়া শুরু করলে 12 বছর স্কুলে থাকে, এইটুকু শিক্ষা যদি অবৈতনিক না হয়, তাহলে শিক্ষা অধিকার হিসেবে স্বীকৃত হয়েছে এটা মোটেও বলা যাবে না। আপনারা এখন অভিজ্ঞতা থেকে বলুন এর মধ্যে কতটুকু বৈতনিক, কতটুকু অবৈতনিক। দ্বিতীয় কথা হলো, শিক্ষা করতে যে ছেলেমেয়েরা যাচ্ছে, তাদের যে বাড়িতে আগে কাজে সাহায্য করতো, সেই সাহায্যটা সে করতে পারছে না, সেই জন্য তাকে তো বৃত্তি দেওয়া উচিত। বৃত্তি দেওয়া মানে হচ্ছে এটাকে চাকরি মনে করে তাকে বেতন দিতে হবে। কারণ একজন শিশু যখন 20 বছর 21 বছর বয়সে কর্মজীবনে প্রবেশ করে, তখন কাজ করে বলে তাকে নগদ বেতন দেওয়া হচ্ছে। কিন্তু এখন তো সে কাজে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে, প্রশিক্ষণ হচ্ছে। তো সমাজ আগে ভাগে তাকে টাকা দিলে অসুবিধাটা কি? অসুবিধা এই যে সমাজ বলবে যে আমার অন্য কাজে খরচের টাকা পাওয়া যাবে না। কিন্তু যে শিশুকে আপনি টাকা দেবেন, সেই টাকা সে কাজ করে প্রত্যেক বছর তার চাকরি থেকে যদি আপনি শতকরা 10 ভাগ করে কেটে রাখেন, এটা দেওয়া, তার শোধ করা তার পক্ষে অসম্ভব নয়। এত ঋণ খেলাপি আছে। শিশু যদি মারা যায় তাহলে সে ঋণ খেলাপি হবে, মারা না গেলে কিন্তু ঋণ খেলাপি হওয়ার কোনো সম্ভাবনা নেই। একটা সম্ভাবনা আছে, সে যদি বিদেশে চলে যায়, কিন্তু বিদেশে চলে গেলেও সে তার ঋণটা শোধ করতে বাধ্য, গিয়েও সে শোধ করবে। এইভাবে শিক্ষার সম্পূর্ণ ব্যয়ভার বহন সমাজের পক্ষে করা সম্ভব কিনা এটা আমরা পরীক্ষা করতে পারি। এটা অসম্ভব কিছু নয়। আর এটা এমন আহামরি প্রকল্প নয় যে আমাদের এর জন্য অনেক দুশ্চিন্তা করতে হবে, কারণ এর চেয়ে অনেক বেশি পায়াভারী প্রকল্প আমরা করেছি এবং জাতীয় সম্পদ নষ্ট হয়েছে। দ্বিতীয় কথা হচ্ছে, শিক্ষা একটা একজনের কাজ নয়। শিক্ষার ক্ষেত্রে প্রথম পক্ষ হচ্ছে ছাত্রছাত্রী যারা পড়তে যায়, আমাদের প্রত্যেকেই পড়তে হবে। শিক্ষার একটা উদ্দেশ্য আমাদের সমাজে চিরকাল থেকে আমরা জানি, ছেলে মেয়েকে মানুষ করা। বাংলা ভাষায় একটা অদ্ভুত শব্দ আছে, মানুষ করা। মানুষ করা মানে কি? যেটুকু শিক্ষা না হলে সে সমাজে সভ্য লোক হিসেবে গণ্য হবে না। বাংলা ভাষায় একটা শব্দ আছে অজ। একটা রেস্টুরেন্টের নাম আছে দেখবেন ঢাকায়, উত্তরায়, ধানমন্ডিতে ছিল অজ। অজ মানে যেখানে সভ্যতা প্রবেশ করেনি, অসভ্য। এই জন্য আমরা বলি অজ পাড়াগা, যেখানে জ মানে সভ্যতার এখনো পদার্পণ হয়নি। এই জন্য এটাকে খারাপ আচরণ বলে অজাচার বলে। অত্যাচার, অনাচার এবং অজাচার একটা শব্দ আছে। এমনকি অজ পাড়াগায়ও বলে এখন বিদ্যুৎ বাতি যাচ্ছে। তো শিক্ষা যাবে না কেন? প্রথম সত্য হচ্ছে, শিশুকে অজত্ব থেকে মুক্ত করে তাকে জ করতে হবে। জ মানে তার জন্ম দিতে হবে। আমি যাকে জানি, সেই শিক্ষা হচ্ছে 10 জনের সাথে একসাথে মিলে কি করে সমাজে চলতে হয়। তো সেই জন্য শিক্ষার বিষয়বস্তুর কথাটা আমাদের আসবে, আমি তাকে কি পড়াবো, মানুষ হওয়ার শিক্ষাতে কি, এইটাই শিক্ষার সিলেবাসের প্রশ্ন। এই যে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের লেখা পড়ে আমি কিছুই বুঝি না, আমার গা মানে রি করে ওঠে। কারণ এই শাসক শ্রেণী যা বলছে সেটাকে তারা বারবার প্রতিধ্বনিত করাচ্ছে, অর্থাৎ সেটি চিন্তা করতে পারছে না। এটা দেখলে এটা করুণ চিত্র ভেসে ওঠে। আপনার চাইলে আমি প্রত্যেকটা লাইন দিয়ে বলতে পারবেন, ওরা যা চায় আমরাও তা চাই, তা না। আপনাকে তো বুঝতে হবে আপনি কি চান। উদ্দেশ্য দিয়ে শুধু হবে না, আপনার উদ্দেশ্যকে বাস্তবায়নের জন্য উপযুক্ত পথও থাকতে হবে, উপায়ও থাকতে হবে। তাহলে শিশুকে মানুষ করার একটা শিক্ষা। তারপর দ্বিতীয় শিক্ষা কি? এবার দেখলাম তারা সেটা লেখেনি। আমি একবার ওই যে প্রেস ক্লাবে সমালোচনা করেছিলাম, সেটা হচ্ছে কি, সবাইকে কর্মমুখী শিক্ষা দিতে হবে। আর শিক্ষা তো কর্মের জন্যই করি আমরা। তাহলে শিক্ষা কর্মমুখী হওয়া মানে হচ্ছে কি, তাকে মানুষ হওয়ার শিক্ষা থেকে বঞ্চিত করতে হবে। ওই অলিখিত অংশটুকুই আপনি বলছেন না। অর্থাৎ একজন মানুষকে তো যন্ত্রে পরিণত করো, যেন সে কাজ করতে পারে, সে শুধু ইঞ্জিনিয়ার হয়, সে যেন মানুষ না হয়। আপনি বলছেন আমি তো এটা বলিনি, কিন্তু কার্যক্ষেত্রে এটা বলা হয়। এই যুগে আবার বিরোধিতা হচ্ছে ইউজিসির কৌশলপত্র চাপিয়ে দেওয়া হয়েছে। ইউজিসির কৌশলপত্র কি জিনিস? ওটা কৌশলপত্র আসলে নয়, স্ট্র্যাটেজি পেপারের আমরা ভুল অনুবাদ করছি। ওটা হচ্ছে নীতিপত্র। এই যে শ্বেতপত্র বের করছে দেবপ্রিয় ভট্টাচার্য, আমি বলছে শ্বেতপত্র না, এটা কৃষ্ণপত্র। আমি বলছি যে
তো আমরা যেটা করছি সেটা নীতিপত্র, কৌশলপত্র নয়। তারা চাচ্ছে মানুষ কর্মমুখী শিক্ষাই করুক। প্রশ্ন হচ্ছে কখন কর্মমুখী শিক্ষা শুরু করবে। আপনারা দেখেন আগে শুরু করতো অষ্টম শ্রেণীর পরে তাকে ভোকেশনাল ট্রেনিংয়ে যান, সেখান থেকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হয়ে বিএসসি ইঞ্জিনিয়ার হয়ে পূর্ণ ইঞ্জিনিয়ার হওয়ার সম্ভাবনা তার আছে, সে কখনো সচিব হতে পারবে না। আচ্ছা, এইটা কি মানুষকে প্রতারণা করার বহু পথ আছে, তাই না? এটা হচ্ছে একটা পথ। ইঞ্জিনিয়ারদের মধ্যে দুইটা কমিউনিটি দেখেন না, বিএসসি ইঞ্জিনিয়ার, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, এই যে অজস্র শ্রেণী বিভাজন প্রত্যেক পেশার মধ্যে, সেটা সবাইকে সমান সুযোগ দেওয়ার পরে যদি আপনি সত্যি মেধার ভিত্তিতে মনে করেন যে উচ্চমানের সে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হবে না, যে নিম্নমানের সে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হবে, তাহলে এটাকে মেনে নেওয়া যেত। আপনারা যে স্লোগান দিলেন 4 মাস আগেও, ছাত্ররা আমরা প্রাণ দিলাম, সে কি বলে কোটা না মেধা, উত্তর হলো মেধা মেধা। কিন্তু এই মেধাকে ওখানে জিজ্ঞাসার মুখোমুখি করতে হবে কোন মেধার জোরে আমরা যখন ষষ্ঠ শ্রেণীতে রংপুর ক্যাডেট কলেজে কোচিং করে ছাত্র ভর্তি করায়, যারা ক্যাডেট কলেজে ঢুকতে পারে তারা মেধাবী, যারা ঢুকতে পারে না তারা মেধাবী না। আর তারপরে যারা ক্যাডেট কলেজে যাবে তারা কি পরিমাণ সুবিধা পায়, এই পরিমাণ সুবিধা অন্যরা কেন পাবে না? আমার মেধা নাই, এটা কি আমার জন্য অপরাধ হতে পারে? আমার আমি কেন সেই, তারা হোস্টেলে থাকে, এক হোস্টেলে ধরেন 100 জন করে, 4 হোস্টেলে 400 জন থাকে, কথায় কথায় বললাম। অন্যদের কি সেরকম থাকার অধিকার নাই? তার একটা নকল চাঁদের আলো তৈরি করেছে রেসিডেন্সিয়াল মডেল স্কুল। দেখেন দেশে কিরকম হয়েছে, শুধু কিন্ডারগার্টেন নয়, এই যে অজস্র নানা প্রকারের শিক্ষা প্রতিষ্ঠান হয়েছে। আমি জানি আপনাদের চোখ পড়ে আছে মাদ্রাসার দিকে, যে মাদ্রাসাগুলো দেশের ধ্বংসের কারণ। মাদ্রাসাগুলো দেশের উন্নতি করছে এটা আমি বলছি না, কিন্তু আপনি নিজে যে নতুন নতুন বৈষম্য করছেন, প্রদীপের নিচেই তাকে অন্ধকার, সেটাকে যদি আপনি কোনো প্রশ্ন না করেন, অন্যকে প্রশ্ন করার নৈতিক অধিকার আপনার থাকে না, আপনি অন্যায়টাই করছেন। মাদ্রাসা যারা যায় তারা তাদের নিজস্ব কারণ আছে, সেই কথা বলার আগে আপনি যে কিন্ডারগার্টেন আর ক্যাডেট কলেজ তৈরি করেছেন, আপনাকে তো জাতির সামনে একটা প্রশ্ন দিতে হবে। এটা একটা নাবিন মোর্শেদ একটা ভালো কথা বলেছেন, প্রাইভেট বিশ্ববিদ্যালয় হওয়ার ফলে আমাদের অনেক নারী শিক্ষার্থী যারা আগে বিদেশে যাওয়ার ভয় আর পড়তোই না, তারা এখন পড়তে পারছে। প্রত্যেক জিনিসে একটু উপকার তো আছেই, কিন্তু আমি যদি সমগ্র দেশের শিক্ষা ব্যবস্থার কথাই বলি, আপনারাই বলুন, শিক্ষাকে যদি আমরা অভিজ্ঞতা হিসেবে দেখি, ধরুন 20 বছর শিক্ষা একজনকে নিতে হয়। শিশুর বয়স 5-এ শুরু করলে 25 বছর পর্যন্ত আপনি শিক্ষা জীবন চালাবেন। তাহলে তাকে আমরা 3 ভাগে ভাগ করি। একটা হলো ভিত্তি বা প্রাথমিক শিক্ষা, আরটা মধ্য শিক্ষা বা মাধ্যমিক শিক্ষা, তারপর আর একটা উচ্চ শিক্ষা বা বলে টারশিয়ারি শিক্ষা। শিক্ষা 1, 2, 3 স্তরে ভাগ থাকে। আপনি যখন অধিকার বলবেন, কতটুকু অধিকার বলবেন? জাতিসংঘ যেভাবে কৌশলগতভাবে বলেছে 1948 সালে, সেটা হচ্ছে আপনার প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষা আমরা যেটা বলি, এইটা অবৈতনিক হবে এবং একেবারে নিচের প্রাথমিক শিক্ষাটা বাধ্যতামূলক হবে। তারপরে বলছে যে পেশাগত বৃত্তিগত শিক্ষা, আপনার ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, কৃষিবিদ হবেন, সেই সমস্ত শিক্ষাক্ষেত্রে বলছে ওটা ফ্রি হবে না, কারণ ওটাকে বলছে কিন্তু সবার জন্য, যে নিতে চায় তার জন্য এটা অবাধ হবে। কথার মধ্যে চালাকি আছে, উইল বি জেনারেলি অ্যাভেলেবল। কোনো মেধার প্রশ্ন তোলে নাই, শুধু এখানে না বলে চুপ করে থেকে সে বলেছে টাকার প্রশ্নটা আছে, টাকা দিতে পারলে পড়তে পারবেন, টাকা না পারলে পড়তে পারবেন। মেধা কোনো ভিত্তি নয়। তো যেখানে মেধা উচ্চ মাধ্যমিকের পরেও কোনো কাউকে ভর্তি না করার কোনো বিধান হতে পারে না, তাহলে আপনি ষষ্ঠ শ্রেণীর পরে কি করে মেধার ভিত্তিতে কাউকে ক্যাডেট কলেজে নিয়োগ করেন? দেশে ক্যাডেট কলেজ সৃষ্টি করার বৈধতা কোথায়? এটা বৈষম্য সৃষ্টি করা। ক্যাডেট কলেজে সুবিধা দেওয়া হয় সেটা সমস্ত উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে দিতে হবে। আপনি বললেন যে আগের দিকে অধ্যাপক মাহমুদ বলছিলেন যে ইন্টারমিডিয়েট কলেজ এবং অনার্সকে একসাথে রাখা যাবে কিনা, কিন্তু আমাদের যেখানে অনার্স পড়ানো, এটা কি উচ্চশিক্ষা? এটা হচ্ছে মধ্যশিক্ষা প্রকৃত প্রস্তাবে, পেশাগত এবং কারিগরি শিক্ষা। আমরা যে মেডিকেল কলেজে এমবিবিএস ডিগ্রি করি, প্রথম ডিগ্রি, অথবা আইনের ডিগ্রি করি, এগুলি সবই বৃত্তিমূলক এবং পেশাগত শিক্ষা। এটাকে উচ্চশিক্ষা বলা হচ্ছে উচ্চশিক্ষার অপমান করা। এরপর উচ্চশিক্ষা আছে, প্রত্যেক বিদ্যালয়ের উচ্চশিক্ষা আছে। এই জন্য যে পেশাগত এবং বৃত্তিগত শিক্ষা, জাতিসংঘ 80 বছর আগে যে মানদণ্ড, নৈতিক মানদণ্ড, আইন নয়, স্থাপন করেছে, তা হচ্ছে এখানে মেধার প্রশ্ন তোলা যাবে না। এখানে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে সুযোগ দিতে হবে, কোনো মেধা প্রশ্ন তোলা যাবে না। তবে সুযোগটা তার নিজের পকেটে টাকা দিয়ে করতে হবে, এটাই ইমপ্লিসিটলি বলা হয়েছে। সেখানে একমাত্র এক্সক্লুশন ক্রাইটেরিয়া হচ্ছে আপনাদের পড়াশোনা থেকে যেতে পারবেন না। শুধু প্রাথমিক শিক্ষা নয়, উচ্চ মাধ্যমিক কিন্তু শিক্ষা হবে সম্পূর্ণ অবৈতনিক। তবে প্রাথমিক শিক্ষা না দিলে মা বাবাকে দণ্ডিত করা যাবে,
দ্বিতীয় কথা হচ্ছে, তবে উচ্চ মাধ্যমিক পর্যন্ত মা বাবা যদি পড়াতে চায় কোনো পয়সা খরচ করতে হবে না, তবে না পড়ালে তার বিরুদ্ধে মামলা করা যাবে না। এই জাতিসংঘের সার্বজনীন মানবাধিকারের ঘোষণাপত্রের 26 ধারা 3 নম্বর উপধারায় বলা আছে কোন ধরনের প্রাথমিক বিদ্যালয়ে শিশু যাবে সেইটা মা বাবাই নির্ধারণ করবে। এটা ইউরোপের জন্য হয়েছে, ধর্মীয় বিদ্যালয়ে যাবে না রাষ্ট্রীয় বিদ্যালয়ে যাবে সেটার জন্য। আমরা তো 35 রকমের প্রাথমিক বিদ্যালয় করেছি, কিন্তু আপনাদের যে দাবিপত্রে জিজ্ঞাসা করেছেন অমুকগুলিকে প্রাক প্রাথমিক শিক্ষা বলে যে মনে করা হচ্ছে প্যাগোডা ভিত্তিক, গির্জা ভিত্তিক, মসজিদ ভিত্তিক, মন্দির ভিত্তিক, এখানে আসল উদ্দেশ্য হচ্ছে মসজিদ ভিত্তিক থেকে বাতিল করার কথা বলছেন, ওটাকে জায়েজ করার জন্য প্যাগোডা, মন্দির ইত্যাদি কথা লিখেছেন। না বোঝা যাচ্ছে কি? অর্থাৎ এই যে আপনার যে ইমপ্লিসিট একটা ভূত যে আপনি তাড়িয়ে চলেছেন, আমার কথা হচ্ছে শিশু যদি বাড়িতে পড়ে জাতিসংঘের মতে এইটা মা বাবা বলতে পারবেন যে আমি তাকে এখানে পড়াবো, তাকে কোনো না কোনোভাবে আপনাকে পড়াতে হবে, তাকে কোনো না কোনোভাবে শিক্ষিত করতে হবে, এটাই হচ্ছে দাবি। আইনগতভাবে বলা হচ্ছে এটা আবশ্যক হবে। এই প্রাথমিক শিক্ষার মেয়াদ পৃথিবীর সব দেশে, আমি বহু জায়গায় বলেছি যে 6 বছর পর্যন্তকে প্রাথমিক শিক্ষা বলা হয়। এই যে ভিয়েতনামের উদাহরণ দেওয়া হলো, ভিয়েতনামে কিন্তু 6 বছর প্রাথমিক শিক্ষা, জাপানে 6 বছর, কানাডার 6 বছর, পৃথিবীর আমি যত দেশকে জানি ব্রিটিশ উপনিবেশগুলি ছাড়া আর সব দেশে প্রাথমিক শিক্ষা 6 বছর, কিন্তু আমাদের এখানে 5 বছর করলো কেন? এইটা আমাদের কোনো শিক্ষাবিদকে জিজ্ঞাসা করতে আমি শুনিনি। আরেকটা হচ্ছে এই ধরনের, এটা হচ্ছে একদম প্রাথমিক শিক্ষা মানে হচ্ছে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষা। প্রাথমিক শব্দের অর্থ হচ্ছে কি? ফান্ডামেন্টাল এডুকেশন। এলিমেন্টারি এডুকেশন হচ্ছে 6 শ্রেণী পর্যন্ত, 12 শ্রেণী পর্যন্ত ফান্ডামেন্টাল এডুকেশন। আবার বলছি, জাতিসংঘ বলছে 6 শ্রেণী পর্যন্ত আপনার পড়াতে কোনো পয়সা খরচ করতে হবে না, দ্বাদশ শ্রেণী পর্যন্ত কোনো পড়াশোনার জন্য খরচ করতে হবে না। সেখানে মেধার প্রশ্ন নাই, আপনি শুধুমাত্র কোন স্কুলে যাবেন সেটা অ্যাভেলেবিলিটির উপর নির্ভর করে। তো সমাজ যদি রাষ্ট্র তৈরি না করে, রাষ্ট্র এবং সমাজ যদি স্কুল তৈরি না করে, তাহলে আমি পড়াবো কোথায়? সেই বই যেখানে না পড়ে থাকবো। রবীন্দ্রনাথ ঠাকুর 3 বছর 4 বছর বয়সে পড়ার থেকে ওরিয়েন্টাল সেমিনারিতে পড়তেন, তারপরে বলতে আমার স্কুলে যেতে ভালো লাগে না। তাকে বাড়িতে বাবা পড়িয়েছেন 10 জন টিউটর রেখে। মুঘল বাদশাহ শাহজালালের যেভাবে পড়ানো হতো রবীন্দ্রনাথকে সেভাবে পড়ানো হয়েছে। তো রবীন্দ্রনাথকে কারো চেয়ে কম শিক্ষিত? কিন্তু স্কুলে যাননি, কোনো পরীক্ষা দেন না। আমি এই জন্য বলছি মা বাবাই নির্ধারণ করবে শিশু কোন স্কুলে যাবে। তিনি মসজিদ ভিত্তিক স্কুলে গেলে আপনার তো আপত্তি করার কি আছে? আপনি সেখানে 5টা পয়সা দিচ্ছেন না। আসল কথা হচ্ছে কি, শিক্ষার সুযোগ সবার থাকতে হবে, আছে কিনা। এখন শিক্ষার বিষয়বস্তু কি হবে সেটার কথা আমি আসছি। এরপরে হচ্ছে শিক্ষা, কারিগরি শিক্ষা, পেশাগত শিক্ষা, যেটা আপনার কর্মমুখী শিক্ষা বলছেন। এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে সেটা কখন শুরু হবে? সেটা কি শিশু 9ম শ্রেণী থেকে শুরু হবে, যেমন আমাদের এখানে করেছে? 9ম শ্রেণীতে বিজ্ঞান, বাণিজ্য, মানবিক বিভাগ, পৃথিবীর কোনো দেশে এটা নেই। ভারতে আসে একাদশ শ্রেণী থেকে, কারণ ভারতও নয় ঔপনিবেশিক দেশ আমাদের মতোই, আর একটু এগিয়ে আছে। কলকাতা 84 নম্বর বিজ্ঞান শহর তো অকারণে হয়নি, একটু এগুনো আছে। তো ভারতও একাদশ শ্রেণীতে শুরু করছে বলে আমাকে করতে হবে। বিলেত আমেরিকায় তো ত্রয়োদশ শ্রেণীর আগেই বিভাজন নাই, তারপরেও 2 বছর প্রস্তুতি থাকে, প্রাক মেডিকেল, প্রাক ইঞ্জিনিয়ারিং। শুধু গরিবের দেশকে গিনিপিগ হিসেবে ব্যবহার করছেন আপনি। এটা তো বর্ণবাদ, এতে শ্রেণী হিংসা শুধু নয়, জাতিগত বর্ণগত হিংসা। অথচ আমাদের বুদ্ধিজীবীদের মধ্যে সেটা বোঝার ক্ষমতাও নেই। আমি এভিডেন্স থেকে বলছি, কেউ এরকম প্রতিবাদ করেছে আমাকে একটা দেখেন। ঢাকা বিশ্ববিদ্যালয় 1959 সাল থেকেই শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট আছে। তারা কি ওখানে কি করে? তারা ভাত খায়, আর তো কিছু করে না, তাই না? এই হচ্ছে বিষয়। তারপরে এই যে আইডিয়া করেছে, এটা হচ্ছে আমেরিকান সেই শিক্ষানীতির অংশ। তার নিয়ে আপনার আইডিয়াতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাধীন হিসেবে বিল্ডিং যেমন একটা চকচকে করেছে, তারপরে কত রকমের যে এক্সপেরিমেন্ট চলছে। সবচেয়ে মজার এক্সপেরিমেন্ট ছিল গার্হস্থ্য অর্থনীতি কলেজ নিয়ে। সম্প্রতি সেদিক দিয়ে যাচ্ছিলাম, আমার গাড়ি নেই তো অন্যের গাড়িতে যাচ্ছিলাম, হঠাৎ দেখি কলেজ অফ অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্স। গার্হস্থ্য অর্থনীতি কলেজের নাম বদলাই দিচ্ছে, আলহামদুলিল্লাহ। আমি বললাম যে আমি বহুদিন বলেছি গার্হস্থ্য অর্থনীতি কি? শুধু মেয়েরা সেলাই শিখবে, রান্না শিখবে, শিশু প্রতিপালন শিখবে। আর একটা সাবজেক্টের নাম হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল আর্ট। ওটা যে আর্টস লিখতে হয় সেটাও তারা জানে না, হিউম্যান সায়েন্সেস লিখতে হয় সেটাও জানে না। তারা না জানে ফরাসি, না জানে ইংরেজি, বাংলা তো জানেই না। তো সুতরাং জানেন, এরা আবার ইংরেজিতে লিখছে, বাংলা হরফে লিখছে কলেজ অফ অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্স, ঢাকা বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিলেটকে ঘোড়ার ঘাস কাটে? এগুলো মূর্খ লোক দিয়ে কি করে বিশ্ববিদ্যালয় চলবে আমি বুঝতে পারি না। হয়তো তারা একটা ইংরেজি শব্দের বাংলা করতে পারে না, অ্যাপ্লাইড সায়েন্স, হিউম্যান সায়েন্সের বাংলা করতে পারে না। এই হচ্ছে আমাদের দেশের শিক্ষার দুরবস্থা। এই জন্যই বলেছি, অকারণে বলিনি,
আমাদের দেশে কোনো উচ্চশিক্ষা নেই। উচ্চশিক্ষা থাকে কি এই ধরনের অশিক্ষা কুশিক্ষা হয়? অশিক্ষিত থাকা ভালো, কুশিক্ষিত হওয়ার চাইতে। এক অন্ধ আমাদের মতো হাজার হাজার অন্ধকে পথ দেখাচ্ছে, সবাই একসাথে গর্তে পড়ছি, তাই না? এই হচ্ছে উচ্চশিক্ষার অবস্থা। এই হচ্ছে নবম শ্রেণীতে বিজ্ঞান এবং বাণিজ্য বিভাগ বৃদ্ধি করে সৃষ্টি সুখের উল্লাসে আজ চোখ আসে। কি আসছে যে ব্যাপার? তা এখন উচ্চশিক্ষার কথা আমি বলবো না, আপনারা জানেন কি করে পড়াতে হয়। ক্লাসে আমরা বিদেশি ভাষা শিখতে 20 বছর নষ্ট করি, তারপরে ইংরেজি শিখতে পারি না কেন? কেউ ভেবে দেখেছেন কি? এত বেদনাদায়ক হবে কেন? ভাষা শিখতে তো আনন্দের কথা হওয়া উচিত। একটা বিদেশি ভাষা শিখতে মানুষের, সাধারণ মানুষের 3 বছরের বেশি লাগার কথা না, যদি আপনি উপযুক্ত পদ্ধতিতে উপযুক্ত শিক্ষকের মাধ্যমে শেখেন। একটা ক্লাসে 10-এর বেশি ছাত্র থাকলে শিক্ষকের পক্ষে সবাইকে এটা বলতে, শুনতে, লিখতে, পড়তে, এই 4টা যে বলি 4 স্কিলস, রিডিং অ্যান্ড রাইটিং, স্পিকিং অ্যান্ড লিসেনিং, আপনি শোনানো সম্ভব নয়। তো আপনি এই মস্করা করে মানুষের সময় নষ্ট করছেন কেন? তাহলে আমাদের বহু শিক্ষক ছাত্রের অনুপাত একটা মৌলিক প্রশ্ন। তো শিক্ষক ছাত্রের অনুপাত পৃথিবীতে শ্রেষ্ঠ অনুপাত হচ্ছে 1 বনাম 1। তো সেটা তো সম্ভব না। একজন ছাত্র একজন শিক্ষক হলে ভালো হয়। রাজপুত্র রাজকন্যাদের তো একজন ছাত্রের জন্য 10 জন শিক্ষক থাকতো, এবং রাজপুত্র রাজকন্যারা স্কুলে যেত না। আপনারা জানেন সাধারণ মানুষের, বুর্জোয়া ছেলে মেয়েদের জন্য, শ্রমিকের ছেলে মেয়েদের জন্য স্কুলের সূত্রপাত হয়েছে ইউরোপে। প্রথমে গির্জার পাশে শুরু হয়েছে, পরে অন্যান্য জায়গায়। সেই কাহিনী আপনারা জানেন। বলতে চাই, এখন যে গণতান্ত্রিক বিশ্ব, আমরা যে গণতন্ত্রের স্বপ্ন দেখছি, সেটার মাধ্যমে বলছি শিক্ষক ছাত্রের অনুপাতকে একটা যুক্তিসঙ্গত সীমায় না আনলে ভাষা শিক্ষাও হবে না, গণিত শিক্ষাও হবে না। আপনি যে কম্পিউটার শেখাবেন, লেকচার দিয়ে কম্পিউটার শেখা যায় নাকি? হাতে কলমে গাড়ি ড্রাইভিং যেমন একজনকে শেখায় একজনই, ড্রাইভিং এর উপর লেকচার দিয়ে আপনি ড্রাইভার শিখতে পারবেন। সাঁতারের উপর লেকচার দিয়ে সাঁতার শেখানো যায়, রান্নার উপর লেকচার দিয়ে রান্না শেখানো যায়। মানুষ আল্লাহর রহমত আছে, নিজ প্রতিভা গুণে শেখে, এই লক্ষ্য। তো শিক্ষক ছাত্রের অনুপাত আমাদের দেশের শিক্ষাকে বিপ্লব আনতে পারে যদি এটা বদলাই। শিক্ষকের যে ক্ষমতা, আমরা শিক্ষকদের ট্রেনিং দেওয়ার জন্য ব্যবস্থা করতে পারি। অর্থাৎ শিক্ষক প্রশিক্ষণ বিদ্যালয় যদি যথেষ্ট না থাকে, তাহলে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ঠিকভাবে হবে না। আমাদের পদে পদে সমস্যা। আপনি বলে এত সর্বাঙ্গে ব্যথামর ওষুধ দেবো কোথা থেকে শুরু করব? এই জন্য শুরু করা উচিত প্রাথমিক শিক্ষা থেকে। আমি আলোচনার খাতিরে বলছি, প্রাথমিক শিক্ষা 6 বছর ঠিকভাবে দেন, তারপরে 6 বছর মাধ্যমিক শিক্ষা দেন, এরপরে শিক্ষকই দক্ষ করবেন। প্রথম 6 বছরকে শিশুকে শুধু মুখস্থ করাইতে হয়। অনেকে মুখস্থ করতে বিরুদ্ধে, কিন্তু এই মুখস্থবিদ্যা ইউনিভার্সিটিতে এসে চালায় উগড়ে দিলে চলবে না। শিশুকে যেমন নামাতা শেখাবেন, নামাতা কি তাকে শেখাবেন না? তারপরে কি করবেন? ভাষা শেখাবেন। তাই কি করে কথা, মা বাবা কিভাবে কথা বলে সেটা দেখে শিশু কথা শেখে। এই জন্য আমরা ভাষার প্রথম ভাষার নাম দিয়েছি মাতৃভাষা। এখন আধুনিক কালে আপনি বলতে পারেন এটাকে পিতৃভাষা বলছেন না কেন? আমরা ইংরেজি বললে প্যাট্রিয়টিজম, আমাদের দেশে আমরা মাতৃভূমি না, আমাদেরও ম্যাট্রিয়টিজম বলা উচিত, তাই তো? কেন আমরা তো মাতৃভূমির লোক। তো মাতৃভাষা না বলে পিতৃভাষা বলতে পারেন, যেটাই বলেন না কেন। মায়ের ভাষা বলি কি জন্য? এটা অনুকরণ করে শিশু শেখে। শিশুর প্রথম, আমি এবার কোনো শপথ করছি না, প্রথম 6 বছর শিক্ষা হচ্ছে অনুকরণমূলক শিক্ষা। এই থেকে ইংরেজিতে বলে অ্যাক্টিভিটি, এইটাকে বলে অ্যাক্টিভ লার্নিং। তারপরে আমরা যে শিশুর যখন বুদ্ধি চিন্তা বিকশিত হতে শুরু করে, তখন সে প্রশ্ন করে, আগেও প্রশ্ন করে, তখন প্রশ্নটাই প্রধান হয়ে ওঠে। যা পড়ে তা নিয়ে সে চিন্তা করে। এইটারই নাম হচ্ছে সে নিজে কিছু বানাতে চায়। যেমন একটা বাক্যের উপর সে আরেকটা বাক্য লেখে। তুমি কোথায় যাচ্ছ? তাকে বলে এটা তুমি অনুবাদ করে দেখি। তাকে যদি তুমি না বলে আপনি বলেন, কি বলা হবে? আপনি কোথায় যাচ্ছেন? এই যে করেসপন্ডেন্স, কর্তা বদলাবে, আপনার ভাগ্য বদলাবে। এইগুলি শিশু বুঝতে পারে, সেটা মুখস্থ করে না, সে তৈরি করতে পারবে। এই যে আমি, আপনারা প্রায় সময় জিজ্ঞাসা করছেন না তিনি শব্দটা কেন বলি আমরা? শিশু শিখবে, আমরা সে বলি, কিন্তু আব্বা হলে বা সম্মান হলে তিনি বলি কেন? খেয়াল করেন না, পরিবারের মধ্যে প্রথম জন হচ্ছে শিশু নিজে। এটা হচ্ছে শিশুর আত্মকেন্দ্রিকতা। 2 নম্বর কে? তুমি কে? আম্মা। 3 নম্বর কে? আব্বা। আব্বা হচ্ছে 3, এই 3 থেকেই তিনি শব্দটা এসেছে। আপনারা খেয়াল করেছেন? অফকোর্স, তাই তো। তেহ, রাজা রামমোহন তার ব্যাকরণকে তেহ, হি ইজ দ্য থার্ড ম্যান। এইটা হচ্ছে ইডিপাস কমপ্লেক্স। শিশু এবং মায়ের মধ্যে যে সরল সম্বন্ধ, সেখানে আসা প্রতিপক্ষ বা তৃতীয় ব্যক্তি সে বাবা এসে হাজির হন। বাবা হচ্ছে তৃতীয় জন। এখন সমাজের তৃতীয় জনকে এই স্কুল, কলেজ, বিদ্যালয়, বিধি বিধান। শিশু যখন এই বিধিবিধানের মুখোমুখি হয়,
তাকে না তুমি এখানে থুতু ফেলবে না, স্কুলে চলতে হলে তোমার টাই ঠিক থাকতে হবে, জুতা ঠিক থাকতে হবে। সে এইটা হলো ডিসিপ্লিন। এইটা শিশু শেখে প্রথম ওই তার শিশুর যেটা 3 বছর থেকে বয়স ধরেন 6 থেকে 9 বছর, 6 থেকে 12 বছর প্রথম পড়বে। তারপরে শিশু নিজেই রচনা করতে শুরু করে, সে নিজে একটা বাক্য লিখতে শুরু, যেটিকে এখানে অপব্যবহার করে আমাদের এখানে বলেছে সৃজনশীল পদ্ধতি। শিশু নিজেই সৃজনশীল হয়ে ওঠে, সে নিজে কথা রচনা করে, বানায়। তারে আপনি একটা পদ্য বললে সে আরেকটা লাইন ভরাইয়ে দেয়, আপনি তাকে গাইড করবেন। এইটাকে বলে ক্রিয়েটিভ লার্নিং বা ক্রিয়েটিভ স্কুল। এরপরেই আপনার প্রফেশনাল অ্যান্ড টেকনিক্যাল ভোকেশনাল যাই বলেন। আমেরিকানরা আমাদের যে ক্ষতিটা করেছে, এটা বর্ণবাদী ক্ষতি। সেটা হচ্ছে তারা বলেছে যে টেকনিক্যাল স্কুলে ভর্তি হওয়ার জন্য 8ম শ্রেণী পর্যন্ত পড়লেই হবে। এই করারে আমরা ইপিআরে, এখনকার বিজিবিতে, সৈনিকের বিভাগে, সিপাহীদের শিক্ষার মান ছিল 8ম শ্রেণী পর্যন্ত। এখন এটা এসএসসি পর্যন্ত উন্নীত করেছে। আসলে উন্নীত করে নাই, এসএসসির মান আগের 8ম শ্রেণী থেকে নেমে গেছে, সেই জন্য বুঝতে পারছেন। তো যা হোক, আমরা এইচএসসি পর্যন্ত পড়ি। আর এটা দেশে, আর এই যে আপনারা বহুমুখী শিক্ষা নিয়ে যারা লাফালাফি করছেন, সমস্ত ছাত্রগণ বলছি, আমাদের যে ছেলেমেয়েরা এ লেভেল ও লেভেল পরীক্ষা দিবে, এখানে নারী পুরুষের ভূমিকাটা কি? আমাদের মেয়েরা আগে ধরেন ও লেভেল দিতে পারতো না, এখন দিচ্ছে বাংলাদেশে প্রাইভেট ইউনিভার্সিটি হয়। সেই জন্য সমস্ত প্রাইভেট স্কুল, মানে শহরে যা হয় গ্রামে তা হবে, উচ্চ শ্রেণী যা করে নিম্ন শ্রেণী তা করে। এটা প্রায় বলতে পারেন ইতিহাসের নিয়ম, এমনকি আপনারা ইচ্ছে করলে প্রকৃতির নিয়মও বলতে পারেন। এই বিষয়ে কেউ কোনো শব্দ করবে? আগের সরকার করে নাই, ফ্যাসিস্ট সরকার করে নাই, অন্তর্বর্তী সরকার করছে না। আমি অপেক্ষা করবো আগামী 100 বছর পরে কিনা। অধ্যাপক মামুন তো অপেক্ষা করছেন আগামী বাজেটের জন্য। না না, একটা দেশে এই নলেজ থাকবে কেন? আমাদের দেশ যদি সার্বভৌম দেশ হয়ে থাকে, আমাদের দেশে মানুষ যে কোনো কিছু পড়তে পারবে। কিন্তু রাষ্ট্রীয় অর্থ সাহায্যে যে বিদ্যালয়গুলি চলছে, সেখানে দেশীয় ভাষা বলে ইংলিশ ভার্সন, তাতে আপনার চোখ পড়ে না। আপনার চোখ পড়ছে যে একটা প্যাগোডা আর গির্জা ভিত্তিক, আর মসজিদের নাম নিলাম না। অর্থাৎ মসজিদে যে নুরানি মাদ্রাসা একটা শিশু কিন্তু অক্ষর জ্ঞান শেখানো হয়, তাকে জাতীয় ভাষা না শেখালে আপনি আপত্তি করতে পারেন, এটা বৈধ আপত্তি। কিন্তু সে যে তাকে বাড়তি 2টো হিব্রু শেখায়, আপনি আপত্তি করার কে? আর যদি সেখানে আপত্তি করে থাকেন, আমি আপনার সবিরোধটা বলছি। আপনি এ লেভেল ও লেভেলে যে আপনার সবাই ছেলেমেয়েরা পরীক্ষা দিচ্ছে, আপনার বড় লোকের ছেলেমেয়েরা, মন্ত্রীদের ছেলেমেয়েরা নেন, দল বিরোধী দল সবাই, আপনার কিছু বলছেন না। তাহলে ওইটা যদি নিয়ম হয়, আসুন মেনে নেই সেটা। বাকি যারা আমরা পড়ছি, তাদের স্কুল কলেজে গেলে বেতন দিতে হবে কেন? আমাদেরকে বিনা বেতনে, শুধু বেতনে নয়, তাদেরকে সব বৃত্তি পড়তে দিতে হবে। এবং শিক্ষকদের কথা আমি এখন বলছি না, শিক্ষকদের কথাও আমাদের বলতে হবে। তারপরে আসল ব্যাপার হচ্ছে, শিক্ষার ক্ষেত্রে মূল প্রশ্ন হচ্ছে কত বছর শিক্ষা পর্যন্ত শিক্ষার অধিকার বলবেন, শিক্ষার বিষয়বস্তু কি থাকবে, সবচেয়ে বড় কথা হচ্ছে শিক্ষা কোন ভাষায় আপনি দেবেন। আমরা বহু সংগ্রাম করেছি এদেশে যে শিক্ষার মাধ্যম উর্দু হবে না, তার জন্য আপনি অনেক রক্ত দিয়েছেন। কিন্তু শিক্ষার মাধ্যম ইংরেজির বিরুদ্ধে কেউ আন্দোলন করেছেন? করেন নাই। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর কথা হয়েছিল শিক্ষার মাধ্যম বাংলা হবে, কিন্তু কোন বলে জানি না কি, কোন বিপাকে কি বিপাকে আঙ্গুর হয়ে যায় মন। এখন ইংরেজি মিডিয়াম, আমি ইংরেজি শিক্ষার বিরুদ্ধে তো বলছি না, কথা হচ্ছে 2টো নিয়ম আছে। একটা হচ্ছে কি একজনের উপর একজনের চলাচলি, আর হচ্ছে একজনের পাশাপাশি। ইংরেজি যদি বাংলার পাশে থাকে, বাংলার শক্তি বৃদ্ধি হয়। এটাকে ইংরেজিতে বলে ল অফ ম্যাটোনিমি। আমি ইংরেজির পরে বাংলা শিখলাম বা বাংলার পরে ইংরেজি শিখলাম, যে ক্রমে শিখেন। আমি ব্যক্তিগতভাবে বলবো মাতৃভাষার পরে একটা বিদেশি ভাষা শিখবে। আমাদের একটা সত্যি নাম দিতে হবে। ইংরেজি হচ্ছে আমাদের জন্য আজকাল বলা হয় গ্লোবাল ল্যাঙ্গুয়েজ, বলা হয় ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, কিন্তু ভিতরের অন্তর্নিহিত সত্য কি, এটা আমাদের জন্য বিদেশি ভাষা। আমাদের মধ্যে বেশিরভাগ লোকের জন্য বিদেশি ভাষা। কাজে মাতৃভাষার পরে বিদেশি ভাষা। কিন্তু এখন বলছে যে চলাচলি মানে মাতৃভাষার স্থলে বিদেশি ভাষা, এটাকে সরিয়ে দিয়ে সাবস্টিটিউশন। ল অফ ডিসপ্লেসমেন্ট, ল অফ কন্টিগুইটি আর ল অফ কম্বিনেশনের জায়গায় ল অফ সাবস্টিটিউশন সিলেকশন করছি। এখন আপনি বলছেন এটা কেমন জানেন? মুষ্টিমেয় 5 জনকে বাদ দিলে ইংরেজি মিডিয়ামের ছেলেমেয়েরা অহংকার করে বলে আমি বাংলা পারি না। এইটা কি আপনি মনে করেন দুর্ঘটনা? না, এটা তো ঘটনাই। তো সেই জন্য একটা স্বাধীন দেশে উচ্চশিক্ষার পর্যায়ে আমাদের একটা যুক্তি থাকতে পারে যে আমাদের শিক্ষকেরা যা ইংরেজিতে বলেন সেটা তারা বোঝেন না। যদি বোঝেন, যদি বাংলা এটা বলতে পারবেন না কেন? তিনি তো বই লিখতে না পারেন, তিনি তো বক্তৃতা দিতে পারেন, সেই বক্তৃতা লিখে আরেকজন বই করতে পারে তো।
তাহলে তাদের আমি একটা চ্যালেঞ্জ দিতে বলি আপনাদের, বিশ্ববিদ্যালয়ের লেকচারার থেকে শুরু করে যারা যে বক্তৃতা দেন সেগুলো লিখে প্রকাশ করা হোক, তাহলে বাংলা বই হয়ে যাবে। প্রত্যেকটা শিক্ষকদের দায়িত্ব দেওয়া হয়, আপনার শিক্ষকতার জীবনের প্রথম 5 বছরে আপনি একটা বক্তৃতার বিষয়গুলো আপনার লেকচারগুলো বের করেন, তাহলে দেশে বইয়ের অভাব হবে না। এখন ইংরেজি পড়ে আপনি ইংরেজি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের লজ্জা পাওয়া উচিত নয় কি? একটা ডিপার্টমেন্টের নাম ছিল নাট্যকলা বিভাগ, আমি কয়েক বছর খণ্ডকালীন শিক্ষক হিসেবে ওখানে পড়াবার সৌভাগ্য অর্জন করেছিলাম। তারপরে নাম বদলাইছে কিভাবে, কি জানেন? থিয়েটার ও পারফরমেন্স স্টাডিজ বিভাগ, পারফরমেন্স স্টাডি, এইটার নাম উইমেন এন্ড জেন্ডার স্টাডিজ, তার বাংলা করতে পারছে না। 35টা বিভাগ আছে ঢাকা এই কলা ভবনের দক্ষিণ পাশে, তার মধ্যে আপনি 35টার মধ্যে প্রায় 17-18টা দেখলাম শুধু ইংরেজি নাম, বাংলা হরফে লিখেছে। আচ্ছা, একটা দেশের শিক্ষক মন্ডলীর এই যে আত্মহত্যা, অর্থাৎ সে প্রকাশ্যে বলছে আমি একজন ব্যর্থ লোক, আমি এটা করতে পারছি না। এই যে আমাদের এক শিক্ষক সম্পর্কে আছে, আমি শুনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক সম্পর্কে নাম বলছি না, উনি হযরত মুহাম্মদকে অপমান করে একটা কথা বলেছেন। ছাত্রছাত্রীরা দাঁড়িয়ে তুলেছে কেউ কেউ যে একে অপসারণ করতে হবে, সেটা আপনারা বিচার করবেন। কিন্তু যারা এই সুন্দর বাংলা লিখতে পারে না তাদের অপসারণ করা উচিত। অর্থাৎ সে বিশ্ববিদ্যালয়ে কনফেস করতেছে আমি এটা বাংলা করতে পারি না, অবাক লাগে। অর্থাৎ একটা বিশ্ববিদ্যালয়কে অপমান করার এর চেয়ে সুবর্ণ সুযোগ আর কি থাকে? তারা যা করেছে, কিন্তু এই বিষয়ে কোনো কথা নাই। অধ্যাপক মোহাম্মদ আজম সেদিন এক বক্তৃতায় বলেছেন বলে আমি ইউটিউবে দেখলাম যে আর সিদ্দিকের আমলে এতগুলি ডিপার্টমেন্ট হচ্ছে কাকে না কাকে খুশি করার জন্য। ডিপার্টমেন্ট করেন, কিন্তু ডিপার্টমেন্ট নামটা করতে পারবেন না, আপনি বই করতে পারবেন না। এই হচ্ছে আমাদের উচ্চশিক্ষার হাল হকিকত, তাই না? বাঙালি মুসলমানের মনকে আরবি হয়ে যাচ্ছে বলে আমরা চিৎকার করি, বাঙালি মুসলমানের মনের মধ্যে ইংরেজি হয়ে গেছে, সেটা নিয়ে আমার বন্ধু জুলহাস কিছুই বলবে না। এই হচ্ছে দুঃখ আর কি। জুলহাসের সাথে আমার তার মঞ্চে কথা হয়েছে, এখন আমার মঞ্চের সামনে তাকে দেখতে পাচ্ছি, তাই আমি তাকে বললাম নিজের বিবেককে প্রশ্ন করুন, বাঙালি মুসলমানের মন কবে যে ইংরেজি হয়ে গেছে এই নিয়ে আপনার কোনো প্রশ্ন নাই। এই হচ্ছে আমরা সকলে দুরবস্থায় আছি। যা হোক, শিক্ষার মাধ্যম নিয়ে আমি যদি আগামী 500 বছরের কথা বলি, আমি এটা বদলাতে পারবো না। এখন গ্লোবাল ইংলিশের যুগ, পৃথিবীতে যত লোক আজ থেকে 100 বছর আগে ইংরেজিতে কথা বলতো তার চেয়ে 4-5 গুণ লোক বেশি বলে এখন কথা, এগুলি সবই বাস্তব সত্য। কিন্তু তাই বলে আমার ভাষা বা আমার শিক্ষার অধিকার আমাকে বিসর্জন দিতে হবে কেন? আমি তো ওটাকে পাশাপাশি রাখতে পারি। পাশাপাশি না রেখে ওটাকে বাদ দিয়ে বাংলা ভোলার যে প্রতিযোগিতা করাচ্ছে, এটা কোন ধরনের দেশপ্রেম হলো? দেশপ্রেম জিনিসটা হয়তো খুব ভালো নয়। তো যা হোক, শিক্ষা সম্পর্কে কথা হচ্ছে, শিক্ষা যদি সর্বজনীন হয়, সবার অধিকার পূরণ হয়, আমরা খুশি হব। কিন্তু তাতেও দেখা যায় সর্বজনীন হলেও দেখবেন শিক্ষার মধ্যে বৈষম্য থেকে যাচ্ছে, এক একজনকে এক রকম শিক্ষা দেওয়া হচ্ছে। এই জন্য শিক্ষার গণতান্ত্রিক রূপের নাম হচ্ছে শিক্ষা জাতীয়করণ। জাতীয়করণগুলো অনেকে ভয় পায়, এটা হলো পুরাতন রাশিয়ার মতো সমাজতন্ত্র করছে, তা নয়। শিক্ষার খরচ এবং শিক্ষার বক্তব্য, বিষয়বস্তু, ভাষা, এ ধরনের 3টা কথাই এর দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে। আপনি প্রাইভেট উদ্যোগে স্কুল কলেজ করেন, অসুবিধা নাই, কিন্তু সেখান থেকে কি পড়াবেন? অতিরিক্ত পড়ানোর বাধা আমরা দিতে পারবো না, কিন্তু ন্যূনতম যেটা আপনাকে পড়াতে হবে। আপনি বাংলা পড়ানোর পরে ইংরেজি, ফরাসি, গ্রিক শেখান, আমি তো কোনো আপত্তি করতে পারি না। কেউ যদি বাংলা পড়ানোর পরে উর্দু, ফার্সি, আরবি পড়ায়, আপনি বাধা দেবেন কেন? নীতিগত বাধা দিতে পারেন না। কিন্তু বাংলার বিকল্প থেকে উর্দুতে পড়ায়, আমরা বাধা দেব। বাংলা, যার মাতৃভাষা উর্দু, সে যদি ডিক্লেয়ার করে, অন্যটা বাংলাদেশে হয়তো 1 লোক হবে না যে ডিক্লেয়ার করবে যে আমার মাতৃভাষা ইংরেজি। আমি ওকে যারা এফিডেভিট করে বলবে আমার মাতৃভাষা ইংরেজি, তাদের অবশ্যই ইংরেজিতে পড়তে দিতে হবে আপনার। আর কেউ যেমন, মানুষ তো ধর্মান্তর করতেই পারে। আপনি যখন ধর্ম গ্রহণ করেন, খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন, আপনাকে বাধা দেবে কে? তো আপনি সেইভাবে বলবো যে যারা ইংরেজি গ্রহণ করবে করুক, সেটা আমরা রাখবো। ভারতবর্ষে বলা হয় সরকার 1 লোক ইংরেজি জানে না, কিন্তু ভারতের উত্তর দক্ষিণকে একত্রিত রাখার আর কোনো ভাষা নেই। ভারত যদি বহুভাষার দেশ, রাষ্ট্রীয়ভাবে ভারত 22 কি 23টি ভাষাকে অফিসিয়াল ভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে, তার বাইরেও কমপক্ষে 500 ভাষাকে তারা স্বীকৃতি দিয়েছে, মানে আদমশুমারির মাধ্যমে এত ভাষায় কথা বলে। তো সেখানে উত্তর দক্ষিণের ভাষার মধ্যে কোনো যোগাযোগ নেই, হিন্দির সাথে তামিলের কোনো যোগাযোগ নেই, তাদের লিঙ্গুয়া ফ্রাঙ্কা ইংরেজি হবে। আমাদেরও সারা পৃথিবীর সাথে বাদ দেন, ভুটানের সাথে কথা বলবো কোন ভাষায়? আমরা ইংরেজি তো লাগবেই। কাজে কথাটাকে গুলিয়ে ফেলবো না, আমরা বাংলার সঙ্গে ইংরেজি শিখবো, কিন্তু আমরা বলি বাংলার স্থলে ইংরেজি শিখবো। এই যে এটি হচ্ছে মূল শিক্ষা। আমাদের বিশ্ববিদ্যালয়গুলি ক্রমশ কেন ইংরেজিমুখী হচ্ছে? যে তারা শিক্ষারি করছে বাংলা করা যায় না, এটা তো সত্য নয়। আমাদের শিক্ষকদের মধ্যে যাদের এই যোগ্যতা নেই, তাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতার যোগ্যতা নেই।
একজন লোক যদি নিজের মাতৃভাষা লিখতে না পারে তাকে বিশ্ববিদ্যালয়ের কথা বলবেন কেন? উনি লেখাপড়া জানেন না। আর আমাদের নীতি যারা প্রণয়ন করছেন আপনাদের এখন কথা ইউএসের প্রশ্নপত্রটা কি, তারা যে যে দিস্তা দিস্তা কাগজ আমাদের দিয়ে পূরণ করাচ্ছে তার কি ফায়দা আছে? আপনি যে ইংরেজিতে লিখলে আপনি প্রমোশনের জন্য পাচ্ছেন, বাংলা লেখা পেপার প্রমোশনের জন্য গণ্য হচ্ছে না, তাহলে মানুষ বাংলা লিখবে কেন? বাংলা যখন আপনি বই লেখেন মনে করেন যে ওটা কোনো গবেষণা নয়। এই যে মূল্যায়ন, এটা তো কলোনিয়াল যুগের চেয়েও খারাপ। এমনকি কলোনিয়াল যুগেও যেটাকে সেই বিখ্যাত উডের ডেসপাচ 1854 সনের যে ইংরেজদের প্রণীত প্রথম সরকারি শিক্ষানীতি, তাতে পরিষ্কার বলা হচ্ছে কি নিম্ন বিদ্যালয়ের শিক্ষা মাতৃভাষাতেই হবে, এবং বাংলাদেশের জন্য সে নির্ধারণ করা হয়েছে হিন্দুস্তানি এবং বাংলা, পরিষ্কার লেখা আছে। কিন্তু এখন আমরা নিম্ন বিদ্যালয়ের মধ্যে যেগুলো ভালো সেগুলোকে ইংরেজি মিডিয়াম করে ফেলেছি, এবং সেখানে পড়াচ্ছে কি ইংল্যান্ডের ইতিহাস, দেশের ইতিহাস সেখানে পড়ানো হচ্ছে অতি অল্পই। আর শিক্ষার অন্য কথা বাদ দেওয়ার সময় আজকে নেই, শুধু এইটুকুই বলি যে গত সরকারের সময় যে সমস্ত অপকর্মের কথা আপনারা এখন বলছেন সেইগুলোর সম্পর্কে আমরা যে সিরিয়াস হই তাহলে আমরা সেগুলো দূর করতে চেষ্টা করতাম, কিন্তু আমাদের মধ্যে কোনো দূর করার চেষ্টাই নেই। এক লক্ষ্য করার বিষয় দেখছেন, এত 10টা কমিশন করেছে, শিক্ষা সংস্কারের কোনো কমিশন তারা করে নাই। অধ্যাপক মামুনের কথা আবার উদ্ধৃত করছি, 13টা কমিশন হচ্ছে, কোনোটাই বাস্তবায়িত হয় না। আরেকটা কমিশন করে কি হবে? আপনি কাজের সমস্যাটাই বলেন। তা আমি শেষ করি আমার কথা এইভাবেই, শিক্ষাতে প্রথম করতে হবে শিক্ষা অবৈতনিক করতে পারবো আমরা কত ক্লাস পর্যন্ত, এবং সেইটার জন্য বিভিন্ন রকমের বিদ্যালয়কে বাদ দিয়ে যে সমস্ত বিদ্যালয় জাতীয় পর্যায়ে শিক্ষা দেবে তাদেরকে শুধু এই সরকারি অনুদান দেওয়া হবে। কিন্তু না, আমার পয়সা দিয়ে আমি ইংরেজি মিডিয়াম পড়াবো, অনেকে করেছে তারা সরকারি সাহায্য তারা চায়ও না। গরিব বিদ্যালয়গুলিকে আপনি সাহায্য করবেন, কিভাবে করবেন? তাদের ছেলে মেয়েদের দুপুরবেলা যদি খাবার না দেন শিশুরা আসবে না। কয়েকদিন আগে আমি রাজবাড়ি গিয়েছিলাম, সেখানে নতুন জেলা প্রশাসক যিনি গেছেন 1 মাস হয়, উনি আমাকে বললেন যে এখানে একটা বড় সমস্যা লক্ষ্য করলাম, শতকরা 60 থেকে 70 ভাগ ছেলে মেয়ে এই ফসল তোলার ঋতুতে মৌসুমে মোটেও ক্লাসে আসে না, কারণ তারা পেঁয়াজ তুলতে যায়। আবার বাংলাদেশ বিএডিসি একটা মহাভুল করেছে, পেঁয়াজের যে বীজ সরবরাহ করেছে এবার এটা ফুটতেছে না, বীজের মধ্যে অঙ্কুরোদ্গম হচ্ছে না, মানে অনেক সমস্যা আছে। আর মা বাবা একদিনে খুবই উতলা, ছেলে মেয়ে স্কুলে আসছে না ইত্যাদি। বলে এইটা কেন? গ্রামাঞ্চলে এক এক এলাকায় এক এক কোনো সমস্যা আছে। আমরা একটা গড় পড়তে কথা বললাম, তো শিশুরা যে স্কুলে যায় তাদের খাবার দেওয়ার একটা কথা ছিল, এটা তো খাবার ছাড়া শিশু পড়বে কিভাবে? গত সরকারের আমলে কিভাবে উল্লাস করে বলা হতো জানুয়ারি মাসে আমরা সবাইকে বই দিচ্ছি, যেন বইটাকে আমার ব্যক্তিগত ফান্ড থেকে দিচ্ছি। এটা তো খুবই ন্যাক্কারজনক না? এইটাকে তারা আবার প্রচার করতো। কথা হচ্ছে শিশু মাত্রই পড়ার জন্যে যে সামগ্রী দরকার, তার পোশাক আশাক খাওয়া দাওয়া সহ তার অন্তত লেখাপড়ার বাইরে যেন আর চিন্তা করতে না হয়। আমি তো মনে করি সেই কাজ করলে মা বাবার জন্য যেটুকু সাহায্য করতো প্রত্যেকটা শিশু বৃত্তি তাই এরকম বৃত্তি দেওয়া যায়। আমরা এখন বৃত্তি দিচ্ছি কি উপবৃত্তি বলে একটা শব্দ চালু করেছে, কথাটা দেখেন কিরকম উপবৃত্তি, তাকে অল্প সাহায্য করছে নাকি। তো শিক্ষাকে যদি জাতীয় একটি কর্তব্য মনে করেন জাতি গঠন করার জন্য, এছাড়া বড় বিনিয়োগ নাই। শুরুতে আমি বলেছিলাম যদি আমরা শিক্ষা ব্যবস্থার সাময়িক পরিবর্তন আনতে চাই তাহলে আমাদের বিনিয়োগ বাড়াতে হবে এবং রাষ্ট্রকে সে দায়িত্ব নিতে হবে। রাষ্ট্র নিজের যত চাহিদা আছে সমাজে অত বিদ্যালয় স্থাপন করতে পারছে না বলে এত প্রাইভেট বিশ্ববিদ্যালয় গড়ে উঠছে। বিশ্ববিদ্যালয় প্রাইভেট হোক পাবলিক হোক, তাদের মধ্যে বেতন সুযোগ সুবিধা মর্যাদার মধ্যে কেন ভিন্নতা থাকবে? কোনো বিশ্ববিদ্যালয় 500 বছর আগে হয়েছে ইউরোপে, কোনো বিশ্ববিদ্যালয় মাত্র 50 বছর আগে হয়েছে। মানুষ বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য অনুসারে তাতে যায়, কিন্তু যেটাকে বলে বিশ্ববিদ্যালয়ে যারা চাকরি করবে তাদের ধরুন কথায় কথায় তাদের চাকরির নিশ্চয়তা, তাদেরকে কখন চাকরি থেকে বরখাস্ত করা হবে এই সমস্ত নিয়মটা একরকমই হওয়া উচিত। এখন প্রাইভেট বিশ্ববিদ্যালয় করতে শিক্ষকদের না আছে পেনশন, না আছে চাকরির নিশ্চয়তা, তাহলে তাকে আপনি কি করে পাবেন? আমি গড়পড়তা দেখেছি, আমরা যে সমস্ত বিশ্ববিদ্যালয়ে পড়ায় দেখা যায় শিক্ষকদের গড় থাকার হার 6 বছরের বেশি নয়। অর্থাৎ একজন শিক্ষক গড়ে 6 বছরের বেশি থাকে, কেউ 2 বছরে চলে যায়, আমরা তো 10 বছরে চলে যাই, গড়ে 6 বছর হয়। তাহলে এত কম সময় যেখানে আপনি জানেন এটা কোচিং সেন্টারই হবে, এইটা আমাদের যাকে ইংরেজিতে বলে কেরিয়ার, এটা কেরিয়ার হচ্ছে না। আপনি বিদেশ থেকে ছুটিতে এসে এক সেমিস্টার পড়িয়ে গেলেন, সেটা এক জিনিস, আর এটা যদি আপনার জীবন ও জীবিকা হয় এটা আরেক জিনিস। কোনো পেনশন নাই,
আপনার কোনো চাকরিতে যদি কোনো রকমের দুর্ঘটনা হয়, আপনার কোনো ক্ষতিপূরণ নাই, কোনো চিকিৎসা ভাতা নাই, কিছু নেই। তো শিক্ষকদেরকে তো আপনি মানুষ হিসেবে গণ্য করছেন না, অর্থাৎ তার কাছে আপনি উচ্চতম শিক্ষা চাচ্ছেন। আর বছরকে দেখেন ২ ভাগ করেছিল আগে আমেরিকানদের নির্দেশে, এখন ৩ ভাগ করেছে। এখন কেউ যখন আমরা বলি ৩ ভাগ করা ঠিক নয়, ২ ভাগ করেন, সেমেস্টার করেন, ট্রিমেস্টার না করে, তখন বলে কি তাহলে ৪ ভাগ করবো। হ্যাঁ, কোয়াড্রিমেস্টার করবে তারা। অর্থাৎ এই যে স্বৈরাচার চলছে, এটা নিয়ে কিছু বলার কিছু নাই। যে যা ইচ্ছা করে চালাচ্ছে, দেশে কোনো শিক্ষানীতি নাই, দেশে কোনো ভাষানীতি নাই, দেশে কোনো অর্থনীতি নাই। আমি শেষ কথায় বলি, শিক্ষা কখনোই আপনি পরিবর্তন করতে পারবেন না যদি অর্থনীতিতে পরিবর্তন না হয়। শেষ বিচারে এটা হচ্ছে অর্থনৈতিক ব্যবস্থায় আপনি যে অর্থনীতি এখানে চলছে শুধুমাত্র টাকা পাচার দুর্নীতির কথা, যে সুনীতির মাধ্যমে যেটা চলছে সেটা তো চরম অন্যায়। চরম অন্যায়টা কি? যাদের আয় বেশি তাদের এই দেশে কর কম, যাদের আয় কম তাদেরই এই কর বেশি। কারণ ওই করকে দুভাগে ভাগ করেছি আমরা, প্রত্যক্ষ এবং পরোক্ষ কর। এখানে সবটাই পরোক্ষ কর, প্রত্যক্ষ কর বা আয় কর অতি অল্প। এই জন্য বড় লোকেরা যে কর দেয় তার চেয়ে বেশি কর দেয় রিক্সাওয়ালারা, মানে হার হিসাবে, শতকরা হারে। আপনি সাবান কেনেন, আপনি দেশলাই কেনেন, সবের উপর কিন্তু শতকরা ৫০ ভাগ আপনি কর দিয়ে বলছেন। কিভাবে রেখেছে? স্তরে স্তরে একটার উপর ৩ বার ৪ বার কর আরোপ করা হয়। যাক, সেই হিসাবের দিন নয়। আমি বলছি দেশে জনগণের কাছ থেকে টাকা নিয়ে তো সরকার চলে। তো এই জনগণের টাকায় যখন জনগণকে একটা গাড়ি করে উপহার দিয়ে বলে এটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার, এখন লিখছে প্রধান উপদেষ্টার উপহার আপনাদের বাসের উপর, এই যে সেই ট্রেডিশন সমান চলছে। সোজা কথায়, দেশে যদি আমরা শিক্ষা ব্যবস্থায় স্থায়ী পরিবর্তন না আনি, শিক্ষাকে যদি আমরা মানুষ হওয়ার শিক্ষা, শুধু কারিগর হওয়ার শিক্ষা নয়, তৈরি না করি, তাহলে দেশের শিক্ষা, উচ্চশিক্ষার উন্নতি হবে না। উচ্চশিক্ষার উন্নতি না হলে আপনার রাষ্ট্রের উন্নতি হবে না। এখন আমরা নিম্নমানের লোক দিয়ে রাষ্ট্র, এই যে এত মেধার পরীক্ষার মধ্য দিয়ে, আমি একটু অভিজ্ঞতার কথা বলি, এটা আপনাদের গিবত হবে। কয়েকদিন আগে আমি সাভার গিয়েছিলাম, বিপিএটিসি বলে একটা প্রতিষ্ঠান আছে। এটা হলো বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র, কিন্তু বড় করে লিখছে বিপিএটিসি, এটা আবার বাংলা হরফে, মানে আজদাহা অক্ষর, এগুলি আলিশান অক্ষর এক একটা বড়। তো আমাকে বক্তৃতা দিতে গিয়ে আমি বলি, আমি বললাম যে আমি বাংলায় বলবো। বিষয় ছিল ইমার্জেন্স অফ অ্যান ইন্ডিপেন্ডেন্ট নেশন, বাংলাদেশ ইমার্জেন্স অফ অ্যান ইন্ডিপেন্ডেন্ট নেশন।